আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। সকলেই যে যার বাসায় অবস্থান করছো, বাসায় থেকেই তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির তৃতীয় ক্লাসটি, অর্থাৎ আজকে আমরা শেষ ক্লাসটি করতে যাচ্ছি। আশা করি আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য যেসব শিক্ষার্থী আমাদের ক্লাসগুলোকে ফলো করছো, তারা অবশ্যই আগের দুটো ক্লাস দেখেছো। না দেখলে তোমরা আগের দুটো ক্লাস দেখে তারপর এই ক্লাসটি করবে। আজকে আমরা গাণিতিক কাজ করব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে আমাদের পরীক্ষায়, যে প্রশ্নগুলো আসে সৃজনশীল ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সেই ক্রিয়েটিভ কোয়েশ্চেনের উপরে আলোচনা করব এবং দুটো ম্যাথ আমি করব। আশা করি তোমরা দুটো ম্যাথ করে দেন আমরা তার সলিউশন করব, তাহলে আমরা বুঝতে পারবো যে মজুদ পণ্য হিসাব পদ্ধতি কীভাবে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই বাসায় বসেই সবাই সবার সামনে খাতাগুলো ওপেন করেছো এবং খাতার মধ্যে আমরা অঙ্ক করব। নিশ্চয়ই সবাই খাতা ওপেন করেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বোর্ডের কিছু কোয়েশ্চেন নমুনা দিয়েছি, বা আমাদের এই কোয়েশ্চেনগুলো বোর্ডের কোয়েশ্চেনগুলোতে আসে, প্রশ্নে আসে। সুতরাং আমরা এইগুলো ফলো করেই আমরা ক্লাস করব এবং এগুলো ফলো করে আমরা অঙ্কগুলো করব। আশা করছি তোমরা পরবর্তীতে যে কোনো অঙ্ক করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম একটি প্রশ্নে বলা হয়েছে, একটি উৎপাদন প্রতিষ্ঠানের হিসাব বহি থেকে নিম্নলিখিত লেনদেনসমূহ নেওয়া হয়েছে। আমরা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেখান থেকে কিছু লেনদেন নিয়েছি। সেই লেনদেনগুলোর মধ্যে প্রথমেই বলা হচ্ছে 2018 সালের 1 জুন পহেলা জানুয়ারি, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ মাল 400 একক, প্রতি একক 10 টাকা। প্রারম্ভিক মজুদ মাল 400 একক, প্রতি একক 10 টাকা বলেছে। জানুয়ারি 15 তারিখে কারখানায় পণ্য ইস্যু করেছি আমরা 300 একক। জানুয়ারি 22 পণ্য ক্রয় 350 একক, প্রতি একক 11 টাকা। তারপরে বলা হয়েছে জানুয়ারি 25 কারখানায় ইস্যু করা হয়েছে 340 একক। তারপর জানুয়ারি 29 তারিখে বলা হয়েছে কারখানা থেকে পণ্য ফেরত আসছে, কারখানা থেকে ফেরত আসছে 15 একক, অর্থাৎ আমরা পণ্য উৎপাদনের জন্য দিয়েছিলাম, সেগুলো থেকে ফেরত আসছে 15 একক। জানুয়ারি 31 পণ্য ক্রয় 200 একক, 12 টাকা দরে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের তিনটি জিনিস জানতে চেয়েছে। নিশ্চয়ই তোমরা প্রশ্নের ডেকোরাম, প্রশ্নের স্টাইল তোমরা জানো যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ক, খ, গ তিনটি প্রশ্ন ক্যাটাগরি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি 2, 4, 4 করে। এক্ষেত্রে আমাদের প্রথমে বলা হয়েছে যে মাসের সমাপনী উদ্বৃত্ত বা একক নির্ণয় করো, মাস শেষে কতটুকু সমাপনী একক রয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো বা মাল খতিয়ান বহি তৈরি করতে হবে। তৃতীয়ত ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলে নিয়েছি যে আমরা আগেই অনেকগুলো 4টি পদ্ধতি আলোচনা করেছিলাম, যে 4টি পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারি। তার মধ্যে 3টি পদ্ধতি আমাদের পরীক্ষা বেশি আসে। সেই পদ্ধতিগুলো হচ্ছে ফিফো পদ্ধতি, লিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। এই 3টি পদ্ধতিতে সাধারণত আমাদের পরীক্ষায় অঙ্ক আসে, আমরা সেখান থেকে পরীক্ষায় অঙ্ক দিতে পারবো আশা করছি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে বলা হয়েছে যে মাস শেষে সমাপনী উদ্বৃত্ত একক নির্ণয় করো। তাহলে আমি এটিকে সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ একক তৈরি করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমেই একটু দেখি যে আমার হচ্ছে এটা ক, তাই না? ক জানতে চেয়েছে। প্রথমে হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে 400 একক আছে। প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক।
ওকে, তারপরে আমরা এক্ষেত্রে যোগ করব, যোগ ক্রয়, অর্থাৎ আমরা ক্রয় করেছি কত একক, দেখি তো আমরা ক্রয় করেছি, আমরা ক্রয় করেছি 350 একক এবং ক্রয় করেছি 200 একক, রাইট। আমরা ক্রয় করেছি 350 একক এবং ক্রয় করেছি 200 একক, তাহলে 350 একক এবং 200 একক ক্রয় করেছি, তাহলে টোটাল আমরা ক্রয় করেছি 550 একক। তাহলে টোটাল ক্রয় করেছি 550 একক, 950 একক। ওকে, তারপরে আমরা এক্ষেত্রে কি করেছি, ইস্যু করেছি, তাহলে ইস্যু করেছি কত, ইস্যু করেছি আমরা, ইস্যু বাদ হবে, ইস্যু করেছি প্রথমে 300 একক ইস্যু করেছি, তারপর 340 একক ইস্যু করেছি, অর্থাৎ 300 একক তারপরে 340 একক ইস্যু করেছে, অর্থাৎ 640 একক ইস্যু করেছে। ওকে, 640 একক ইস্যু করেছে, তাহলে এক্ষেত্রে কত হবে, 310 একক। এখানে আরেকটি বিষয় রয়েছে যে কারখানা থেকে ফেরত আসছে, অর্থাৎ আমরা কারখানাতে ফেরত আসছে, অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম সেটি ফেরত আসছে, ইস্যু করেছিলাম অর্থাৎ ফেরত আসছে, তার মানে যোগ হবে, যোগ কারখানায় ইস্যুকৃত কত একক, কারখানা থেকে ফেরত আসছে 15 একক, কারখানা থেকে ফেরত আসছে কত একক, 15 একক, তাহলে 325 একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি আমাদের সমাপনী একক অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত হচ্ছে 325 একক। ওকে, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 400 একক এবং আমরা টোটাল ক্রয় করেছি, আমাদের প্রশ্নের মধ্যে টোটাল ক্রয় করেছি 350 এবং 200 একক, 550 একক, টোটাল 950 যোগ করলে হবে, এবং আমরা আমাদের টোটাল যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে আমরা ইস্যু করেছি, প্রথমে ইস্যু করেছিলাম 300 একক, তারপর ইস্যু করেছি 340 একক, অর্থাৎ টোটাল ইস্যু করা হয়েছে 640 একক, অর্থাৎ আমার এখানে বাকি থাকে 310 একক এবং কারখানা ইস্যুকৃত একক, যেগুলা ইস্যুকৃত একক, ইস্যুকৃত একক ফেরত আসছে, তার মানে হচ্ছে গিয়ে আমরা কারখানা ইস্যু করেছিলাম সেখানে ফেরত আসছে 15 একক, অর্থাৎ আমার সমাপনী মজুদ রয়েছে, প্রকৃত সমাপনী মজুদ রয়েছে 325 একক। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাপনী মজুদ একক কীভাবে বের করতে হবে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ফিফো ম্যাথ পদ্ধতিতে, ফিফো মেথডে মাল খতিয়ান প্রস্তুত করব। ওকে, তাহলে আমরা আগে আমাদের ঘরটি তৈরি করে নেই যে আমরা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফিফো মেথডে করব। ওকে, তাহলে ফিফো মেথডে যদি করি, ওকে একটু বড় হবে, আমি এটাকে তারিখ বললাম, এটাকে আমি বিবরণ, ওকে এটাকে আমি প্রাপ্তি হিসেবে একটি ঘর তৈরি করলাম, এটাকে আমি ইস্যু হিসেবে একটি ঘর রাখলাম, এটাকে আমি উদ্বৃত্ত হিসাবে ঘর রাখলাম এবং শেষে আরেকটি ঘর অ্যাড করে দিচ্ছি, এটাকে আমরা বললাম যে একটি মন্তব্যের ঘর। ওকে, মন্তব্য। ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমরা এখানে প্রাপ্তির ঘরে আমরা একটু ছোট করে বা এখানে না করে আমরা ইস্যু এবং এটি হচ্ছে উদ্বৃত্ত। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আরেকটি ঘর ছোট করে নেই। এটাকে আমি বললাম পরিমাণ, এটাকে আমি বললাম যে এভাবে পরিমাণ অর্থাৎ এককের ঘর, এখানে হচ্ছে দর অর্থাৎ প্রতি একক কত টাকা করে, আর এক্ষেত্রে আমরা লিখব টাকা। এক্ষেত্রেও আমরা একই কাজ করব, অর্থাৎ এটিকেও আমরা বলবো পরিমাণ, দর এবং টাকা। এক্ষেত্রে উদ্বৃত্তের ঘরে আমরা এটিকেও বলবো পরিমাণ, দর, টাকা। এটিকে মাল খতিয়ান বহি আন্ডার ফিফো মেথড, এক্ষেত্রে আমাদের ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান বহি প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই এটি বুঝতে পারছি। তাহলে আমরা শুরুতেই করছি যে প্রথমে প্রশ্নে বলা আছে 2018 সালের জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক মজুদ মাল 400 একক। ওকে, তাহলে 2018 সালের জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ বলা হয়েছে 400 একক, প্রতি একক 10 টাকা, অর্থাৎ উদ্বৃত্তে বলা আছে যে 400 একক প্রতি একক 10 টাকা। তাহলে টাকা হচ্ছে 4000 টাকা। ওকে, গুড। তারপরে আমাদের বলা হয়েছে কারখানায় পণ্য আমরা ইস্যু করেছি, আন্ডার ফিফো মেথড। তার মানে কারখানায় আমরা পণ্য ইস্যু করেছি, তাই না? তাহলে পণ্য ইস্যু করেছি কয় তারিখ? জানুয়ারির 15 তারিখ। জানুয়ারির 15 তারিখে পণ্য আমরা ইস্যু করেছি। কত টাকা করে? অবশ্যই 300 একক করেছি। 300 একক অর্থাৎ 10 টাকা করে, তাই না? তাহলে 300 একক 10 টাকা করে হলে কত টাকা হবে? 3000 টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে 300 একক 10 টাকা করা হলে 3000 টাকা। তাহলে উদ্বৃত্ত কত থাকবে? উদ্বৃত্ত থাকবে 100 একক, উদ্বৃত্ত থাকবে 10 টাকা করে এবং থাকবে 1000 টাকা। ওকে, তাহলে আমাদের হাতে ছিল 400 একক, সেক্ষেত্রে আমরা 300 একক দিয়ে ফেলেছি, অর্থাৎ আমাদের হাতে এখন 100 একক আছে। জানুয়ারির 22 তারিখে আমরা ক্রয় করেছি, পণ্য ক্রয় করেছি। ওকে, তো পণ্য ক্রয় করেছি, কতটুকু পণ্য ক্রয়? অর্থাৎ পণ্য ক্রয় মানে প্রাপ্তি। পণ্য ক্রয় করেছি আমরা 350 একক, প্রতি একক 11 টাকা, অর্থাৎ আমরা পণ্য ক্রয় করেছি 350 একক, প্রতি একক 11 টাকা করে। তাহলে আমাদের কত টাকা হলো? 350 আর হচ্ছে 11, তাহলে কত টাকা হচ্ছে? 3500 আর হচ্ছে 3850 টাকা। ওকে, 3850
850 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সে পরবর্তীতে পণ্য ক্রয় করেছিল 11 টাকা করে। ওকে, তাহলে তার উদ্বৃত্ত কি থাকবে? উদ্বৃত্ত থাকবে হচ্ছে 100 একক 10 টাকা করেই থাকবে 1000 টাকা। আর এক্ষেত্রে আবার থাকবে 350 একক 11 টাকা করে 3850 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, না দেখতে পারলে জানাবে। তারপর হচ্ছে জানুয়ারি 22 তারিখ গেল, জানুয়ারি 25 তারিখ কারখানা ইস্যু করেছে, জানুয়ারির 25 তারিখ ইস্যু করেছে, পণ্য ইস্যু করা হয়েছে। কত পণ্য ইস্যু করা হয়েছে? অর্থাৎ আমরা পণ্য ইস্যু করেছি 340 একক। কত একক? 340 একক ইস্যু করেছি। তাহলে 340 একক যদি ইস্যু করি, আমরা এই ক্ষেত্রে একটু দেখে নেই যে 340 একক ইস্যু করেছি, তার মানে আমাদের যেহেতু এটি ফিফি মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, অর্থাৎ তাহলে আমাদের প্রথমটি আগে চলে যাবে, তারপরটি পরে যাবে, অর্থাৎ প্রথমটি আগে আসলে আগে যাবে, অর্থাৎ আগে যেটি আসছে সেটি আগে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো ইস্যু করা হয়েছে 110 টাকা 1000 টাকা। তাহলে আগেই আমরা 100 একক দিয়ে দিয়েছি, বাকি থাকবে 240 একক, তাহলে টোটাল হবে 340 একক। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আরও 240 একক পণ্য দিয়ে দিব। 240 একক কত টাকা করে যাবে? 11 টাকা করে যাবে। ওকে, তাহলে 240 একক যদি 11 টাকা করে যায়, তাহলে কত টাকা হচ্ছে? 240 11 কত আসবে? 2400 আর হচ্ছে 240। ওকে, তাহলে 2640। ওকে, তাহলে হবে 2640, 2440 টাকা। ওকে ওকে, তাহলে এইটি যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কতটুকু থাকবে? এক্ষেত্রে যদি 240 একক চলে যায়, তাহলে আমার বাকি থাকবে 110 একক। এম আই রাইট? 240 340 350, অর্থাৎ 110 একক থাকবে 11 টাকা করে। ওকে, তাহলে 110 একক 11 টাকা করা হলে 1200 কত টাকা হবে? এটি 1100, 110 ইন্টু 11, 1210 টাকা, 1210 টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের উদ্বৃত্ত থাকবে শেষাংশে 110 একক 11 টাকা করে, সেটা হচ্ছে 1210 টাকা। ওকে, তারপরে জানুয়ারির 29 তারিখে যেটি বলা হয়েছে, জানুয়ারির 29 তারিখ, জানুয়ারির 29 তারিখে আমাদের পণ্য ফেরত আসছে, অর্থাৎ কারখানা থেকে ফেরত 15 একক, কারখানা থেকে পণ্য ফেরত আসছে। আমরা কারখানায় পণ্য দিয়েছিলাম উৎপাদনের জন্য, সেক্ষেত্রে ফেরত আসছে, অর্থাৎ আমাদের পণ্যটি প্রাপ্তির তালিকায় আসবে। তাহলে প্রাপ্তির তালিকায় আসলে আমরা কি করতে পারি? প্রাপ্তির তালিকায় আসবে, ফেরত আসছে 15 একক। ওকে, 15 একক ফেরত আসছে। সেটি কত করে ফেরত আসছে? যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটি চলে গিয়েছে, এখান থেকে আসছে 15 একক 11 টাকা করে আসছে, তার মানে হচ্ছে 165 টাকা, তাই না? 165 টাকা। তাহলে আমরা এটা আসছে, এইটিকে আমরা কি করব? 110 আর 15, 125 একক। ওকে, 125 একক 11 টাকা করে, যেহেতু এটি মিল রয়েছে 11 টাকা করে, তাহলে 125 একক 11 টাকা করে কত হবে? 125 একক 11 টাকা, তাই না? তাহলে কত হলো? 1250, 1350, 1375। ওকে, তাহলে 1375 টাকা হবে। ওকে, তারপরে হচ্ছে শেষাংশে জানুয়ারি 31 তারিখে, জানুয়ারির 31 তারিখে বলা হয়েছে যে আমাদের এক্ষেত্রে পণ্য ক্রয় 200 একক 12 টাকা দরে, 200 একক 12 টাকা পণ্য ক্রয়, অর্থাৎ প্রাপ্তি 200 একক
12 টাকা করে, তাই না? তাহলে কত হলো? 2400, 2400 টাকা। ওকে, তাহলে এক্ষেত্রে আমার 125 একক 11 টাকা করে রয়েছে এবং এটি 1375 টাকা এবং পরিশেষে আমার 200 একক আসছে 12 টাকা করে, 2400 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যেটি দেখেছো এখন যে আমরা একটি ফিফো মেথডে মাল খতিয়ান করলাম একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের। ওকে, তাহলে এই ফিফো মেথড বলতে আমরা যেটি বুঝিয়েছি সেটি হচ্ছে গিয়ে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যেটি প্রবেশ করেছে সেটি আগে বের হয়ে যাবে। আগে যেটি প্রবেশ করেছে সেটিকে আমরা আগেই উৎপাদনের জন্য পণ্য ইস্যু করে দেব। তাহলে আমাদের এটি হচ্ছে গিয়ে মূলত ম্যাথস। এবং আমরা অঙ্কের প্রথমে যখন আমরা করেছিলাম সমাপনী মজুদ পণ্য কত একক রয়েছে, তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাপনী মজুদ একক 325 একক রয়েছে। ওক্ষেত্রেও আমরা কিন্তু সমাপনী মজুদ একক 325 একক বের করেছিলাম। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমার এখানে 200 এবং এখানে 125, অর্থাৎ 325 একক সমাপনী মজুদ রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটি হচ্ছে ফিফো মেথডে করা। এবং একটু পরে আমরা যদি করি যে এটিকে যদি আমরা করি ফিফো মেথড, এখন করব হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। এখন আমরা করব ভারযুক্ত গড় পদ্ধতি। ওকে, ভারযুক্ত গড় পদ্ধতি। ওকে, তাহলে আমরা এখন ভারযুক্ত গড় পদ্ধতিতে করব। আমরা এই ঘরটিকে একটু ঠিক রাখব, শুধু আমি ভিতরের কন্টেন্টগুলো একটু মুছে দিতে চাই যাতে করে আমরা এই ঘরটা না মুছি, ঘরটি পরবর্তীতে আবার লাগবে। ওকে, তাহলে আমরা শুধু এটিকে মুছে দিলাম। গুড, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটিকে আমরা একটু মুছে দিলাম। এখন আমরা ভারযুক্ত গড় পদ্ধতি এখন করব। ওকে, তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে আবারও বলে নিচ্ছি, এটি 2018 সাল জানুয়ারির 1 তারিখ আমার ছিল হচ্ছে প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 10 টাকা করে, তাহলে সেটা 4000 টাকা। একটু আগে যেটা লিখেছিলাম এখানে একই রকম আমি তারপরে মুছে দিয়েছি। ওকে, এখন হচ্ছে প্রারম্ভিক মজুদের পরে জানুয়ারির 15 তারিখে আমরা পণ্য ইস্যু করেছি অর্থাৎ ইস্যু করেছি 300 একক পণ্য ইস্যু করেছি 10 টাকা করে, 3000 টাকা, অর্থাৎ আমার উদ্বৃত্ত থাকবে 100 একক 10 টাকা করে, 1000 টাকা। ওকে, তারপরে জানুয়ারি 22 যেটি বলেছে যে জানুয়ারি 22 হচ্ছে পণ্য ক্রয় করেছে, পণ্য ক্রয় অর্থাৎ প্রাপ্তি ছিল, প্রাপ্তি হচ্ছে আমার 350 একক 11 টাকা করে, তাহলে আমার কত টাকা আসছে? সেম 3850 টাকা আসে, 3850 টাকা আসে। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে ভারযুক্ত গড় বলেছে, এক্ষেত্রে আমাদের ভারযুক্ত গড় হচ্ছে আমাদের টোটাল এই দুটা অ্যামাউন্টের যোগফল ঠিক থাকবে। অর্থাৎ আমি তোমাদেরকে এটি বোঝাতে চাই যে 3850 আর আছে 1000 টাকা, সেটি হবে টোটাল 4850 টাকা। আমরা গত ক্লাসে কিভাবে ভারযুক্ত গড় পদ্ধতিতে করা হয় সেটি দেখিয়েছিলাম। এখন আমরা সেটি দেখাই যে এখানে আমার টোটাল আছে কত একক? 350 একক, অর্থাৎ আমার টোটাল মূল্য হচ্ছে 3850 টাকা, যোগ হচ্ছে এখানে 1000 টাকা, এখানে হচ্ছে আমার 350 একক, এক্ষেত্রে হচ্ছে আমার 100 একক।
তাহলেই আমি আমার অ্যাভারেজ পেয়ে যাব। অর্থাৎ আমার এক্ষেত্রে হবে 350, 100, 450 একক হবে। শুধু আমি এই দরটাকে গড় বের করব। অর্থাৎ দরটাকে গড় বের করতে গেলে আমাকে এইভাবে বের করতে হবে। তাহলে কত টাকা আসবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের সামনে ক্যালকুলেটর রয়েছে, তোমরা অবশ্যই ক্যালকুলেট করে বের করবা যে আসলে কত টাকা রয়েছে। 10 টাকা 77 পয়সা বা এরকম কিছু আসতে পারে। তারপর আমরা একটু করে দেখি যে আমাদের কত টাকা আসে। 10 টাকা 77 পয়সা হবে 4850 টাকা, ভাগ হচ্ছে 450। তার মানে আমি যেটা বলেছি 10 টাকা 77 বা 78 পয়সার মতো করে আসবে। 10 টাকা 78 পয়সায় বললাম, 7-8 পয়সা, ওকে 78 পয়সার মতো বললাম। তাহলে আমরা বুঝতে পারছি 10 টাকা 78 পয়সা, এইটি হচ্ছে একটি বিষয়। তাহলে আমাদের নিশ্চয়ই ভারযুক্ত গড় পদ্ধতি হচ্ছে এইটি, যেটি হচ্ছে কি আমাদের আগে যে উদ্বৃত্ত ছিল সেই উদ্বৃত্ত এবং যেটি ক্রয় করেছি সেই ক্রয়ের মূল্য দুটোকে যোগ করব। মূল্য যোগ করার পরে সেই মূল্যকে আমরা দুটি এককের যোগফল দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি পেয়ে যাব, ভারযুক্ত গড় পেয়ে যাব, ওকে, ওয়েটেড অ্যাভারেজটি পেয়ে যাব, ওকে। তারপরে জানুয়ারির 25 তারিখে বলেছে যে ইস্যু করেছে আমরা জানুয়ারির 25 তারিখ, জানুয়ারির 25 তারিখে পণ্য ইস্যু করা হয়েছে। অর্থাৎ আমরা পণ্য ইস্যু করেছি কত? 340 একক ইস্যু করেছি, 340 একক ইস্যু করেছি। 340 একক হচ্ছে 10 টাকা 78 পয়সা করে। নিশ্চয়ই তোমরা এখন আবার এটিকে করবে 10 টাকা 78 পয়সা, ওকে। তাহলে 10 টাকা 78 পয়সা করে করলে কত হবে? 10 টাকা 78 পয়সা ইন্টু 340, অর্থাৎ 3665 টাকা, 3665 টাকা আসবে, তাই না? 3665 টাকা এরকম আসবে। তারপরে আমাদের এখানে তাহলে 340, 440, 450, অর্থাৎ 110 একক 10 টাকা করে 78 পয়সা করে থাকবে। তাহলে আমাদের কত হলো? 10 টাকা 78 পয়সা করে থাকবে, তাই না? তাহলে 110 একক হবে, ওকে। তাহলে আমাদের এখানে থাকে 1185 টাকা, 1185 টাকা 80 পয়সা থাকে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের হাতে আছে 110 একক, যা হচ্ছে 10 টাকা 78 পয়সা করে, এবং তার মূল্য হচ্ছে 1185 টাকা 80 পয়সা, ওকে। তারপরে জানুয়ারির 29 তারিখে যেটি হয়েছে যে আমাদের কারখানায় পণ্য ইস্যু করেছিলাম সেই পণ্যটি আবার ফেরত আসছে। তাহলে ফেরত আসছে আমাদের, ফেরত আসছে কত একক? 15 একক ফেরত আসছে। 15 একক হচ্ছে 10 টাকা 78 পয়সা করে ফেরত আসছে। তাহলে 10 টাকা 78 পয়সা করে ফেরত আসলে কত টাকা হবে? তোমরা ক্যালকুলেট করো নিশ্চয়ই। 10 টাকা 78 পয়সা করে 15 একক, তখন 15 একক কত? 162 টাকার মতো করে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার কত আসছে? যেহেতু 10 টাকা 78 পয়সা এবং এখানেও 10 টাকা 78 পয়সা রয়েছে, কোনো প্রবলেম নাই। তাহলে এক্ষেত্রে আমার 110 এবং 15, 125 একক 10 টাকা 78 পয়সা করে। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হয়? অর্থাৎ তোমরা নিশ্চয়ই এটাকে বের করতে পারো চাইলে যে আমার টোটাল হচ্ছে 125 একক 1347 টাকার মতো আসবে, 1347 টাকা 50 পয়সার মতো আসবে, ওকে। তাহলে আমাদের ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে এটি, যে 1347 টাকা বা 48 টাকা 50 পয়সার মতো আসবে। শেষাংশে যেটি হয়েছে সেটি হচ্ছে পণ্য ক্রয় 200 একক পণ্য ক্রয় করেছি, অর্থাৎ আবারও অ্যাভারেজ করতে হবে। পণ্য ক্রয় করেছি 200 একক 12 টাকা করে, 12 টাকা করে 200 একক, 12 দুগুণে 24, 2400 টাকা। তাহলে 2400 টাকা আমরা করেছি। এক্ষেত্রেও তোমরা আবারও বের করবে যে আমার টোটাল হচ্ছে 2400 টাকা প্লাস হচ্ছে 1348 টাকা 50 পয়সা ডিভাইডেড 125 এবং 200, অর্থাৎ 325 একক, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল একটু বের করে দেখি
যে 2400 টাকা আর 1300 টাকা কত হয়? 24, 34, 35, 37, 3748 টাকা 50 পয়সা এরকম আসবে। 3748 টাকা 50 পয়সা আসবে। এখানে 325 একক হবে, কিন্তু অ্যাভারেজটাকে আমাকে বের করতে হবে। তাহলে নতুন অ্যাভারেজ কত টাকা হবে? নতুন অ্যাভারেজ হবে আমার 3700 টাকা 48 পয়সা, অর্থাৎ 2400 টাকা এবং হচ্ছে 1300 টাকা 48 পয়সা, 48 টাকা 1348 টাকা ডিভাইডেড 325। ওকে, তার মানে আমার হচ্ছে এক্ষেত্রে আসবে 11 টাকা 53 পয়সা। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ওয়েটেড অ্যাভারেজ মেথড, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ, এই ওয়েটেড অ্যাভারেজ অর্থাৎ আমরা পরবর্তীতে যখন কোনো পণ্য ইস্যু করব তখন পণ্য ইস্যু করতে যাব, ঠিক এই গড়ে আমরা পণ্য ইস্যু করব। এবং আমরা আগের অঙ্কে পণ্য ইস্যু করব ওয়েটেড অ্যাভারেজ কেন ইস্যু করব তার সুবিধা অসুবিধা নিশ্চয়ই পরে আসছি। তার সুবিধা এবং অসুবিধাগুলো আমরা নিশ্চয়ই পরে আসছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি অঙ্ক করলাম, আমরা আজকে আরেকটি অঙ্ক করব। সে অঙ্কটি করে বুঝতে পারবো যে আসলে আমরা কি কি অঙ্ক পারি বা বুঝি, সেই জায়গাটা আমরা দেখব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এটিকে আবার মুছে দিচ্ছি, কারণ পরবর্তী অঙ্ক করতে গেলে আমাদের এটি প্রয়োজন হবে। এটিকে আমি এটাও মুছে দিলাম, যেহেতু পরেরটি আবার কোন মেথডে করব সেটা আমরা দেখব প্রশ্নে। তাহলে ওকে ওকে তাহলে আমরা এই জায়গায় একটা জিনিস দেখব, এর পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা আমরা দেখার চেষ্টা করছি। ওকে, আমরা পরের স্লাইডে আসছি। পরের স্লাইডে যেটি বলা হয়েছে, আগে আমরা একটু প্রশ্নটা 2 মিনিট পরে নেই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বলা হয়েছে 2000 আমজাদ লিমিটেডের 2018 সালে মার্চ মাসে মজুদ বিভাগের তথ্য ছিল নিম্নরূপ। তাহলে এই যে মজুদ তথ্যগুলো যেগুলো ছিল সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে মার্চের 1 তারিখে বলা হয়েছে প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক ছিল, দর প্রতি একক দর ছিল 10 টাকা করে। মার্চ 6 ছিল ক্রয় 600 একক, দর ছিল প্রতি একক 10 টাকা 20 পয়সা করে, বা এটা আমাদের মতো করে আমরা ধরতে পারি, চিন্তা করতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে বলা হচ্ছে মার্চ 11 তারিখ মাল ইস্যু করা হয়েছে 710 একক, মার্চ 14 তারিখ 6 তারিখে কৃত পণ্য ফেরত আসছে 30 একক, ক্রয় করা পণ্য ফেরত দিয়েছি 6 তারিখে ক্রয় করা পণ্য ফেরত দিয়েছি 30 একক। মার্চ 18 মাল ক্রয় করেছে 800 একক, দর প্রতি একক 9 টাকা 50 পয়সা, 9.5 টাকা করে। মার্চ 24 মাল ইস্যু করেছি 770 একক, মার্চ 26 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত, 11 তারিখে ইস্যু করেছেন যে পণ্য সেখান থেকে ফেরত আসছে 20 একক। এবং মার্চ 31 তারিখ বলা হয়েছে সমাপনী মজুদ 400 একক, অর্থাৎ এটি হচ্ছে প্রকৃত সমাপনী মজুদ 400 একক, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা যখন কোনো পণ্য গোডাউনে অর্থাৎ গুদামে সংরক্ষণ করি, সেই সংরক্ষণ করা অবস্থায় কিছু পণ্য নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে আমরা যখন কাউন্ট করে দেখি, গণনা করে দেখি, তখন আমাদের একটি সমাপনী মজুদ থাকে, কিন্তু মাল খতিয়ান বইতে আরেকটি সমাপনী মজুদ থাকে। অর্থাৎ এই দুইটি সমাপনী মজুদ পণ্যের মধ্যে তফাৎ বা ভেরি করতে পারে, সেটিকে আমরা ঘাটতি একক বলে থাকি। অর্থাৎ আমার প্রকৃত গুদামে যে মজুদ রয়েছে এবং মাল খতিয়ান হিসাবে যে মজুদ রয়েছে তার মধ্যে অনেক সময় পার্থক্য পরিলক্ষিত হয়।
ওকে, তাহলে আমরা প্রথমে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করব, তারপর হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব, হিসাব বই তৈরি করব এবং লিফো পদ্ধতিতে আমরা করব। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে আমরা কিভাবে এটিকে করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাই প্রশ্নে যাব যে এই পাশে আমি প্রথমে এই পাশে আমি আমাদের ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করব। কতে যেটি জানতে চেয়েছে ঘাটতি একক, ঘাটতি একক নির্ণয় করব। ওকে, তাহলে ঘাটতি একক নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে বলা হয়েছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ হচ্ছে 520 একক। এখানে 500 প্রারম্ভিক মজুদ হচ্ছে 520 একক। ওকে, তারপরে আমরা এক্ষেত্রে দেখি কি করেছি, আমরা ক্রয় করেছি। তাহলে আমরা ক্রয় করেছি মার্চের 6 তারিখে একবার ক্রয় করেছি এবং আরেকবার আমরা মার্চের 18 তারিখে ক্রয় করেছি। ওকে, তাহলে টোটাল ক্রয় ছিল 600 একক এবং 800 একক। ওকে, তাহলে 1400 একক আমরা ক্রয় করেছি। ওকে, তাহলে 1920 একক ওকে ক্রয় করেছি। তারপরে আমাদের এখানে দেওয়া আছে মাল ইস্যু বাদ যাবে, তাই না? আমরা ইস্যু করেছি কত একক, তাহলে দেখি। আমরা প্রথমে মার্চ 11 তারিখে 710 একক ইস্যু করেছি। 11 তারিখে 710 একক ইস্যু করেছি এবং আমরা সেই সাথে আরেকটি আমরা মাল ইস্যু করেছি, সেটা হচ্ছে 770 একক 24 তারিখে। দুটি আমরা মাল ইস্যু করেছি, সেটা হচ্ছে 770 একক। অর্থাৎ এখানে দুটি মাল ইস্যু আছে, একটি হচ্ছে মার্চের 11 তারিখে মাল ইস্যু 770 একক, তারপর হচ্ছে 24 তারিখ মাল ইস্যু 770 একক। ওকে, তাহলে টোটাল মাল ইস্যু হচ্ছে 1480 একক। তাহলে আমরা যদি 1480 একক $440 একক। ওকে, কিন্তু এখানে আমাদের আরো একটি ঘটনা রয়েছে, সেটি হচ্ছে আমরা কি করেছিলাম, সেটি হচ্ছে মার্চের 14 তারিখে 6 তারিখে কৃত অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি। ক্রয়কৃত পণ্য ফেরত, আচ্ছা ক্রয় ফেরত আমরা বাদ দিব। ক্রয় ফেরত কত একক? ক্রয় ফেরত 30 একক। তাহলে আমার এখানে কত থাকবে? 410 একক। এবং আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে মার্চের 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক। অর্থাৎ আমরা মার্চের 11 থেকে যে পণ্য ইস্যু করেছিলাম সেটা ফেরত আসছে 20 একক। অর্থাৎ ইস্যুকৃত পণ্য ফেরত সেটি যোগ হবে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক, অর্থাৎ 430 একক। এক্ষেত্রে আমার প্রকৃত সমাপনী একক হচ্ছে 400 একক, অর্থাৎ আমার এখানে রয়েছে 30 একক। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ঘাটতি একক, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ঘাটতি একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোনটি এখানে ঘাটতি একক রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘাটতি একক কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখে নিলাম, যে আমরা নিশ্চয়ই পরবর্তীতে কখনো যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আমরা ঘাটতি একক বের করতে পারবো, যে আমাদের খতিয়ান বই হিসাবে মাল খতিয়ান বই হিসাবে 430 একক রয়েছে, কিন্তু প্রকৃত সমাপনী একক হচ্ছে আমরা বললাম যে 400 একক ছিল। তাহলে আমার টোটাল 30 একক হচ্ছে গিয়ে ঘাটতি একক।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মাল খতিয়ান বই প্রস্তুত করব। সেটি হচ্ছে গিয়ে ফিফু মেথডে করব। প্রথম ফিফু মেথডে আমরা করব। ওকে, তাহলে ফিফু মেথডে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে বলা আছে, দেখি প্রথমে বলা আছে এক্ষেত্রে যে 2018 সালে মার্চের 1 প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 520 একক 10 টাকা করে, তাহলে থাকবে 5200 টাকা। ওকে, তাহলে আমরা তো প্রথমে বলেছে 520 একক দর প্রতি একক 10 টাকা করে, তাহলে টোটাল হচ্ছে 5200 টাকা। ওকে, তাহলে মার্চের 6 তারিখে আমরা ক্রয় করেছি, মার্চ 6 পণ্য ক্রয় করেছে, অর্থাৎ প্রাপ্তি কত? 600 একক 10 টাকা 20 পয়সা। 600 একক 10 টাকা 20 পয়সা। তাহলে টোটাল দাম কত আসবে? 600 একক 10 টাকা 20 পয়সা, তাহলে হবে 6120 টাকা, তাই না? 20 ঠিক আছে, 610 টাকা 20 পয়সা 6120 টাকা। তাহলে এক্ষেত্রে আমার কি থাকবে? এক্ষেত্রে আমার মজুদ থাকবে বা উদ্বৃত্ত থাকবে 520 একক 10 টাকা করে 5200 টাকা থাকবে। আরেকটি হচ্ছে 600 একক 10 টাকা 20 পয়সা করে 6120 টাকা থাকবে। ওকে শিক্ষার্থীরা, তারপর মার্চের 11 তারিখে আমরা মাল ইস্যু করেছি 710 একক। 710 একক ইস্যু করেছি মার্চের 11 তারিখ। পণ্য ইস্যু করেছি কত? টোটাল 710 একক। টোটাল 710 একক ইস্যু করেছি। তাহলে আমাদের ফিফু মেথডে করতে বলা হয়েছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আগে 520 একক চলে যাবে, 520 একক 10 টাকা করে 5200 টাকা চলে যাবে। ওকে, 5200 টাকা মার্চ 11 মাল ইস্যু 710 একক। ওকে, তাহলে 520 একক চলে গেলে আমার আর কত একক থাকবে? 520 190 একক, তাই না? 190 একক, সেটি আমরা এখান থেকে দিব 10 টাকা 20 পয়সা করে। ওকে, তাহলে 190 একক 10 টাকা 20 পয়সা করে কত করে? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলছি যে তোমাদের নিশ্চয়ই তোমাদের সামনে একটু ক্যালকুলেটর রয়েছে, একটু ক্যালকুলেট করে নেবে যে 190 একক ইন্টু 10 টাকা 20 পয়সা, তাই না? তাহলে এক্ষেত্রে 1938 টাকা আসবে। এবং এক্ষেত্রে কত থাকবে? 600 একক থেকে 190 একক বাদ দিলে 410 একক বাকি থাকবে 10 টাকা 20 পয়সা করে। ওকে, তাহলে 10 টাকা 20 পয়সা করে কত একক? 410 একক। 410 একক 4182 টাকা আসবে। 4182 টাকা আসবে। ওকে, তাহলে এরপরে যেটি বলা হয়েছে যে মাল ইস্যু করেছে আমরা 710 একক। ওকে, সেটি চলে গিয়েছে। ওকে, তারপরে হচ্ছে মার্চের 14 তারিখ বলেছে 6 তারিখে কৃত পণ্য, 6 তারিখে
কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। মার্চের এটি কয় তারিখ বললাম যে মার্চের 14 তারিখ। মার্চের 14 তারিখ হচ্ছে বলা হয়েছে 6 তারিখে পণ্য ক্রয় করেছেন যেটি সেটি ফেরত 30 একক ক্রয় ফেরত, এটি হচ্ছে ক্রয় ফেরত, এটি হচ্ছে ক্রয় ফেরত। ওকে, তাহলে ক্রয় ফেরত আমরা করেছি সেটা হচ্ছে তাহলে আমাদের ইস্যু করে দিয়েছি। তাহলে ক্রয় ফেরত যদি আমরা ইস্যু করি তাহলে অবশ্যই সেটি হচ্ছে আমাদের কত করে 30 একক, তাই না? 30 একক 10 টাকা 20 পয়সা করে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আমরা তো এটিকে করেছি, এটিকে আমরা ইস্যু করেছি এবং এখান থেকে আমরা ইস্যু করেছি, তার মানে হচ্ছে আমরা 10 টাকা 20 পয়সা করে, তার মানে 10 টাকা 20 পয়সা করেই আসবে, তাই না? তাহলে 30 একক 10 টাকা 20 পয়সা করে কত আসে? 306 টাকার মতো আসবে, তাই না? 306 টাকা, হ্যাঁ 306 টাকার মতো আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি ফেরত আসছে। তাহলে এটি কত হয়ে যাবে? আবারও 440 একক হয়ে যাবে, কেননা এটি দাম একই রয়েছে, তাই না? এর মূল্য একই রয়েছে, অর্থাৎ 10 টাকা 20 পয়সা করে আসবে। এক্ষেত্রে আমাদের তাহলে টোটাল মূল্য কত হবে? 4488 টাকা। ওকে, 4488 টাকা হবে। ওকে, আমরা বুঝতে পারছি। তারপরে বলা হয়েছে মার্চের 18 তারিখ, মার্চের 18 তারিখ, মার্চের 14 তারিখে ফেরত আসছে, ফেরত দিয়েছি, হ্যাঁ ক্রয় ফেরত, ফেরত দিয়েছি, আমরা ইস্যু করে দিয়েছি, ক্রয় করেছিলাম। মার্চের 18 তারিখ হচ্ছে মাল ক্রয় হচ্ছে ক্রয় 800 একক ক্রয় করেছি আমরা 9.5 টাকা করে। নিশ্চয়ই তোমরা খুব সহজ করে বুঝতে পারছো যে 9.5 টাকা করে আমরা ক্রয় করেছি। তাহলে 810 8000 থেকে আমরা কত বাদ দিব? 400, তার মানে 7600 টাকা। তোমরা নিশ্চয়ই, আমি বারবার বলছি, তোমরা যেহেতু ক্যালকুলেটর নিয়ে বসেছ, অর্থাৎ এটা একেবারে সহজ, ক্যালকুলেট করলে খুব সুন্দর করে বের হয়ে যাবে। আমি আমার মতো করে করছি। 800 একক 9 টাকা 50 পয়সা করে 7600 টাকা, অর্থাৎ আমি 10 টাকা ধরলে 8000 টাকা হতো, আর তার অর্ধেক হচ্ছে গিয়ে 50, তাহলে 400, তার মানে 7600 টাকা। ওকে, তাহলে এক্ষেত্রে আমার কি রয়েছে? এক্ষেত্রে আমার দুটি পণ্য রয়েছে, একটা হচ্ছে 440 একক 10 টাকা করে 20 পয়সা 4488 টাকা, আরেকটি হচ্ছে 800 একক 9 টাকা 50 পয়সা করে 7600 টাকা। ওকে, তাহলে আমরা এরপরে দেখি যে মার্চের 24 তারিখ, যেটি বলছে যে মার্চের 18, এরপরে মার্চের 24 তারিখ বলছে পণ্য ইস্যু, মাল ইস্যু করেছে 770 একক, 770 একক মাল ইস্যু করেছে। তাহলে মাল ইস্যু 770 একক। ওকে, মাল ইস্যু করেছে 770 একক, অর্থাৎ আমার এক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট, দেন আমার টোটাল 770, তার মানে হচ্ছে 440 দিয়ে দিয়েছি, তার মানে আমার বাকি থাকলো কত? 3, তার মানে আরো 330 একক আমি এখান থেকে দিব, তাই না? তাহলে 330 একক ইস্যু করব, 330 একক 9 টাকা 50 পয়সা করে আমরা ইস্যু করব। তাহলে 9 টাকা 50 পয়সা করে আমার কত টাকা আসবে? 9 টাকা 50 পয়সা, 9 টাকা 50 পয়সা ইন্টু 330, 3135 টাকা। তাহলে আমার এখানে কত একক বাকি থাকবে? এক্ষেত্রে আমার বাকি থাকবে 470 একক 9 টাকা
50 পয়সা করে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার কত থাকবে? 9 টাকা 470, 470 ইন্টু 9 টাকা 50 পয়সা, 4465 টাকা থাকবে। ওকে, এরপরে আমরা শেষাংশে একটু দেখব যে মাল ইস্যু করেছি আমরা 770 একক, অর্থাৎ আমরা মাল ইস্যু করে দিয়েছি 770 একক। এখন আমরা যেটি দেখছি যে মার্চের 26 তারিখে যেটি হয়েছে সেটা হচ্ছে আমরা 11 তারিখে মাল ইস্যু করেছিলাম, সে পণ্য ফেরত আসছে, মানে ইস্যুকৃত ফেরত, ইস্যুকৃত ফেরত অর্থাৎ প্রাপ্তি। আমরা ইস্যু করেছিলাম 11 তারিখে, যেটি ইস্যু করেছিলাম সেটি ফেরত আসছে। ওকে, তার মানে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি 20 একক, তাই না? তাহলে 20 একক ফেরত আসছে, সেটি হচ্ছে 20 একক, সেটি হচ্ছে পণ্য ইস্যু 20 একক 11 তারিখ, 10 টাকা 20 পয়সা। তার মানে এটি হচ্ছে 204 টাকার মতো আসবে। যাই হোক, এটি আসবে। তার মানে আমাদের এক্ষেত্রে ইস্যুকৃত পণ্য ফেরত আসছে, সেটিকে আমরা বললাম প্রাপ্তির জায়গায় বললাম, সেটিকে আমরা এক্ষেত্রে আগে লিখে দিতে পারি যে 20 একক 10 টাকা 20 পয়সা করে 204 টাকা, এবং 470 একক 9 টাকা 50 পয়সা করে 4665 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কটি করেছি তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ, যে আশা করছি তোমাদের এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। সরি, এটিকে আমরা কত করেছি? 370। ওকে, এক্ষেত্রে মনে হয় 370 400 470। ওকে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে আমরা 800 একক তৈরি করেছিলাম। যাই হোক, এক্ষেত্রে আমরা যেটি বলেছি আমাদের সমাপনী মজুদ রয়েছে 400 একক। আমরা 11 তারিখে যেটি মাল দিয়েছি সেটি ঠিক আছে, সব কিছু কোনো প্রবলেম নাই। তাহলে আশা করছি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা বাসায় বসে শেষাংশে যেটা আমরা বলেছি লিফু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, অর্থাৎ লিফু যেটি রয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট, এটি তোমরা অঙ্ক বাসায় করে নিয়ে আসবে। তারপরও আমরা একটি জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা দেখো ঠিক আছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এক্ষেত্রে তোমরা হয়তো যোগ বিয়োগগুলো একটু সুন্দর করে দেখে নিবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। এক্ষেত্রে আমরা বারবারই বলেছি যে আমরা প্রথমেই প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল আমাদের 520 একক, তারপরে আমরা ক্রয় করেছি 600 একক। ওকে, তাহলে 520 একক এবং 600 একক ছিল। পণ্য ইস্যু করেছি আমরা প্রথমে বলেছি যে আমরা মাল ইস্যু করেছিলাম 710 একক মাল ইস্যু করেছিলাম। তাহলে 710 এককের মধ্যে হচ্ছে আমরা প্রথমেই 520 একক দিয়ে দিয়েছিলাম, 520 একক আর হচ্ছে 190 একক, অর্থাৎ 520 একক চলে গেলে আমাদের এক্ষেত্রে আর বাকি থাকে 190 একক, অর্থাৎ এক্ষেত্রে 190 বাদ দিলে আমার 410 একক থাকে। ঠিক আছে,
410 একক। ওকে, তারপরে এক্ষেত্রে ক্রয় ফেরত আসছে, ক্রয় ফেরত দিয়েছিলাম 30 একক, অর্থাৎ আমাদের এখানে 440 একক হয়ে যায়, 410 একক 440 একক। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে 710 এর ক্ষেত্রে যেটি বলেছিলাম সেটি অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো ধরনের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, এবং আমি আশা করছি যেহেতু এটি একটি প্রসেস, অ্যাসেন্ডিং একটি প্রসেস, যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্রথমে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম যেটি আসছে সেটি আমরা বিক্রি করে দিব বা উৎপাদন পাঠিয়ে দিব, তারপরটি পাঠাবো, সে অনুযায়ী গিয়েছে। অবশ্যই এক্ষেত্রে জাস্ট আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের যোগ বিয়োগগুলো সব কিছু ঠিক আছে কিনা সেই জায়গাটা আমাদের দেখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা ভালো থাকবে, এবং তোমরা নিশ্চয়ই বাসায় যেটি সি বলা হয়েছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, সেটি অবশ্যই বাসায় তোমরা করবা। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।